আমার পেছনে যে ভবনগুলো দেখছেন ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে। 1500 শতকে ঈশা খাঁ যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন, সেই নগরীর ধ্বংসাবশেষ আজও টিকে রয়েছে। রয়েছে বেশ কিছু স্থাপনা প্লাস ঘরবাড়ি, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই চলুন ঘুরে আসা যাক বাংলার প্রথম রাজধানী পানামনগর থেকে। বরাবরের মতো এবারও আমার যাত্রা শুরু হচ্ছে উত্তরা থেকে। তাই প্রথমেই আমার গুলিস্তান এসে নামতে হচ্ছে। এখান থেকে বাসে করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি বা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে গন্তব্যে যেতে হবে। গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পর পর সোনারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় দোয়েল, স্বদেশ ও বোরাক সহ বেশ কয়েকটি কোম্পানির বাস। বোরাকের এসি গাড়িতে গেলে ভাড়া গুনতে হবে জন প্রতি 90 থেকে 100 টাকা, আর স্বদেশ কিংবা দোয়েলের নন এসি বাসে গেলে ভাড়া পড়বে জন প্রতি 65 টাকা। বাস থেকে নেমে একটি অটোরিকশায় করে আমি রওনা দিলাম পানামনগরের উদ্দেশ্যে। মোগরাপাড়া থেকে পানামনগরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যতই পানামনগরের কাছাকাছি যাচ্ছি ততই অন্যরকম এক আবেশে যেন মন শিহরিত হচ্ছে। ইতিহাসের সেই হারিয়ে যাওয়া সমৃদ্ধ এক নগর এই সোনারগাঁ একসময় ছিল বাংলার রাজধানী। কালের বিবর্তে এটি আজ নারায়ণগঞ্জের একটি উপজেলা মাত্র। বেশি সময় লাগলো না, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে এলাম সেই প্রাচীন শহরের সম্মুখে, সেই পানাম সিটি। শহরে প্রবেশের আগেই চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলো। মূল শহরে প্রবেশের জন্য একটু সামনে গিয়েই যেন থ হয়ে গেলাম। এ এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। সরু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করতে হলে 20 টাকার টিকিট কাটতে হবে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে পানাম নগরীর ইতিহাস। অবশেষে পানাম নগরীতে এসে পৌঁছে গেছি। ঢাকা থেকে এখানে আসতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আমার পেছনে যে ভবনগুলো দেখছেন সেগুলো কিছু টিকে আছে এবং কিছু কিছু ভবন ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে। তাই এখন যেগুলো দেখছেন সেগুলো দেখলে একটু হলেও মনে হবে যে কতটা সমৃদ্ধশীল ছিল এই নগরী। তাই চলুন ঘুরে দেখি এই নগরীর প্রতিটি কোণায় কোণায়। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখেই নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতলতলে। এ কি অদ্ভুত বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন ইট সুরকির স্তূপ। যে বণিকেরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুরম্য অট্টালিকা, গড়েছিলেন সাধের বসতি, তারা কি জানতেন একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সব কিছু? নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এই একমাত্র রাস্তা, যা এই নগরের মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। চলুন আগে জেনে নেই
পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 1500 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্ব মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পথে বিলেত থেকে আসতো থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে ঔপন্যাসিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তুলেছে এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই নগরীর সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। এ কারণেই ঈশা খাঁ প্রায় আসতেন এখানে। শুধু তাই নয়, ঈশা খাঁ দূর দূরান্তের রাজ অতিথিদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাতেন এই নগরী। ইতিহাসে রয়েছে একবার পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই পানাম নগরী দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। কবি হাফিজ সেই আমন্ত্রণে অনেক খুশি হয়েছিলেন, কিন্তু সে সময় তার বয়স অনেক বেড়ে যাওয়ায় এখানে তিনি আসতে পারেননি। তবে খুশি হয়ে তিনি একটি কবিতা লিখেছেন পানাম নগরী নিয়ে। সেই কবিতা তিনি পাঠিয়ে দিয়েছেন সুলতানের কাছে। পরবর্তীতে সেই কবিতা পড়ার পর পারস্যের কয়েকজন পর্যটক এখানে এসেছিলেন এবং এই নগরীর সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়েছিলেন। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত আর উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরীতে পানি সরবরাহের জন্য দুই পাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে এর ভূমি ঢালু করে রাখা হয়েছে। অযত্ন আর অবহেলায় পানাম নগরী আজ ভুতুড়ে এক পরিবেশে পরিণত হয়েছে। এই নগরী দেখতে প্রতিদিনই ছুটে আসে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। অবাক বিস্ময় হারিয়ে যাওয়া নগরের টিকে থাকা অংশ ঘুরে দেখেন তারা। একসময় জৌলুসের শহরে আস্ত কঙ্কলের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকে না দর্শনার্থীদের। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকেও উপলব্ধি করা যায় এই নগরের গুরুত্ব। এই নগরীর ভেতরে
আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, বিচারালয়, পুরনো জাদুঘর সহ আরও কত কি। পানামের সৃষ্টির ইতিহাস তো জানলেন, এখন তবে জেনে নিন ধ্বংসের ইতিহাসটুকু। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবে ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময়ে লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম। হারিয়ে যাওয়া এই নগরীতে এসে চোখ বন্ধ করলেই ঘোড়ার পায়ের টগবগ আওয়াজ যেন এখনো কানে ভেসে আসে। সময়ের স্রোতে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই সমৃদ্ধ জ্বলন্ত নিদর্শন রক্ষণাবেক্ষণে আরও তৎপর না হলে হয়তোবা দেখার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না এখানে।